টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো, কারণ বিষয়টি খুবই সেন্সিটিভ, বিষয়টি খুবই আলোচিত, বিষয়টি খুবই আতঙ্কেরও বটে। সে কারণেই আমরা এই বিষয়টি নিয়ে প্রতিদিনই প্রায় কথা বলে যাচ্ছি। নির্বাচনের আগে থেকেই আমরা কথা বলে যাচ্ছি, কারণ এই কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেছে। আমরা সবাই জানি নভেম্বরের 5 তারিখে নির্বাচন হয়েছে, 6 তারিখে রেজাল্টও হয়ে গেছে এবং এখন পুরোপুরি রেজাল্টে আমরা দেখছি যে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয়, তিনি হাউসের দুটো কক্ষ, আপার হাউস লোয়ার হাউস, অর্থাৎ হাউস এবং সিনেট, সে দু জায়গাতেই তার দল বা তিনি মেজরিটি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন। প্লাস বিচার ব্যবস্থাও তার হাতে রয়েছে, প্লাস নিজে তো আছি প্রেসিডেন্ট হিসেবে। সুতরাং অনেকেই ভাবছেন বা অনেকেই মনে করছেন যে প্রেসিডেন্ট যেভাবে নির্বাচনের আগেই বিশেষ করে অবৈধ ইমিগ্রেন্ট যারা আছেন তাদের ব্যাপারে যেভাবে হুমকি দিয়েছেন, বের করে দেবেন, রিপোর্ট করবেন, নানান কিছু বিষয় তিনি বলেছেন। যদিও আমরা এর আগেও অনেক তথ্য উপাত্ত তুলে ধরেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পরে, অর্থাৎ এর আগে যখন আমরা দেখেছি 16 থেকে 20 পর্যন্ত বা 21 পর্যন্ত, সে সময় তিনি যে পরিমাণ মানুষকে বা অবৈধ অভিবাসীকে ডিপোর্ট করেছেন তার থেকে অনেক বেশি 2009 থেকে 2013 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ওবামা অনেক বেশি, অর্থাৎ প্রায় দ্বিগুণ ডিপোর্ট করেছিলেন। আমরা যদি ওই সময় দেখি 29 লক্ষ অবৈধ অভিবাসীকে প্রেসিডেন্ট ওবামা ডিপোর্ট করেছিলেন এবং 13 থেকে 17 পর্যন্ত 19 লক্ষ অবৈধ অভিবাসীকে ডিপোর্ট করেছিলেন। প্রকারান্তরে তিনি এত ঢাকঢোল পিটিয়ে, এত হুমকি ধামকি দিয়ে তিনি কিন্তু করেছেন মাত্র 15 লক্ষ, অর্থাৎ ওই সময়। আবার বর্তমান প্রেসিডেন্টের সময় যদি আমরা ধরি, বাইডেন প্রশাসন, তিনিও কিন্তু প্রায় 15 লক্ষ, অর্থাৎ 14,90,000 মানুষ, অবৈধ মানুষকে তিনি ডিপোর্ট করেছেন। যদিও এখনও 2 মাস তিনি এখনও ক্ষমতায় আছেন, এর মধ্যে কতটুকু হবে সেটা আমরা জানি না। কিন্তু তার মানে কি, দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এত হুমকি ধমকি দিয়ে 15 লক্ষ মানুষকে ডিপোর্ট করেছেন। এইবারও নির্বাচনের ইশতেহারে বা নির্বাচনী প্রচারে তিনি বলেছেন বা কয়েকদিন আগেও বলেছেন যে প্রথম দিন থেকেই আমেরিকার ইতিহাসে ডিপোর্টেশন শুরু হবে। এবার তাহলে কি হতে পারে? আসলে প্রেসিডেন্ট ট্রাম্প কি সত্যি সত্যি অবৈধ ইমিগ্রেন্টদেরকে আমেরিকা থেকে বের করতে পারবেন? সেক্ষেত্রে তার এই নীতি কি চ্যালেঞ্জের মোকাবেলায় পড়তে হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং এই ঘোষণার ফলে মানুষ কতটুকু ভয় পেতে পারেন বা ভীত আদৌ হওয়া উচিত কিনা, আইন কি বলে এদেশে শুধুমাত্র প্রেসিডেন্ট হুমকি দিলেই সব কিছু সম্ভবপর হয় না, যেহেতু এদেশে অনেক মানবিক একটি দেশ, আইনের শাসনের একটি দেশ। সুতরাং এই বিষয়গুলো আজকে আমরা একজন অভিজ্ঞ অ্যাটর্নি যিনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তার সাথেই আমরা আলোচনা করব বিষয়গুলো নিয়ে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন বিষয়ে অনেক প্রশ্ন থাকবে, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য একটু আগেই বলেছিলাম যে আমাদের একজন অভিজ্ঞ আইনজীবী আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন। তিনি আমাদের অতি পরিচিত, আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ ভাই, এত সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের ব্যস্ততা এবং কমিউনিটির সেবা দুই দিকই সব কিছু উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আজকে আপনার একজন অভিজ্ঞ ইমিগ্রেন্ট, একজন অভিজ্ঞ আইনবিদ হিসেবে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব
এই যে প্রেসিডেন্ট যিনি ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি নির্বাচনের আগে যে ধরনের কথাবার্তা বলেছেন, বিশেষ করে অবৈধ ইমিগ্রেন্টের ব্যাপারে, তো এটা কি আসলে সত্যি সত্যি ইমিগ্রেন্টদেরকে আমেরিকা থেকে বের করে দেবেন তিনি, বা এটা কি দেওয়া সম্ভব? এই ক্ষেত্রে যেহেতু অনেকেই এই বিষয়গুলো নিয়ে ভয় পাচ্ছেন, আজকেও আমি জানি যে আপনিও এই ধরনের প্রশ্নের সম্মুখীন আপনার অফিসে অনেক হয়েছেন আজকেও, যেমন টেলিফোনে বাই পার্সন ইন পার্সন এবং টেলিফোনে, সব ক্ষেত্রেই আপনি হয়েছেন। সুতরাং আপনার এই অভিজ্ঞতার আলোকে আমাদের দর্শকদেরকে আপনি আশ্বস্ত করুন যে এটাকে আদৌ সম্ভবপর কিনা। ধন্যবাদ রানা ভাই। আসলে ইমিগ্রেশন যে কথা আমরা শুনছি, প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলছেন, অতীতে বলে আসছেন গত 4 বছর যাবৎ, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আমি সবসময় উদাহরণ দিয়ে বলে থাকি, আমাদের যেমন 4 ফেরেশতা আছে, একজন যান কবজ করে, একজন সিংহায় ফু দেবে, একজন কিয়ামত করবে, একজন বৃষ্টিতে, এইরকম। সো ইমিগ্রেশন অনেকগুলা ডিপার্টমেন্ট আছে যেগুলা যারা অলরেডি ডিপোর্টেড হয়ে গেছে, যাদের অর্ডার অলরেডি পেন্ডিং আছে, যারা কোনো ধরনের কেস এনটিএ পাওয়ার পরে, ইমিগ্রেশনে কিন্তু ক্লাসিফিকেশন, অনেকগুলো ক্লাসিফিকেশন, অনেক ব্যাখ্যা করতে হবে আপনাকে যদি বুঝাতে চাই। যার কেস কোনো কোর্টে এনটিএ ইস্যু করার পরে যদি তারা কোর্টে না যায়, ধরেন যে প্রবলেমটা হচ্ছে, বর্ডার দিয়ে যারা হাজার হাজার লোক আসছে, তারা কিন্তু একটা কাগজ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে যে ওকে তুমি এই তারিখে কোর্টে আসবা। অনেকে করে কি, আমাদের বাংলাদেশের এই ক্ষেত্রে খুব সচেতন, স্পেশালি সাউথ এশিয়ান লোকরা, তারা কিন্তু কারো মাধ্যমে আসে বা আত্মীয়স্বজনের থাকে, চেষ্টা করে। যারা বাইরের দেশের, অনেক দেশের লোক আছে, মেক্সিকো বা হিস্প্যানিক যারা, তারা কিন্তু ওই চিঠিটা পাওয়ার পরে চিঠিটা সে কোথায় রাখলো এটা সে জানে না। সে কিন্তু এটা হয়তো হারিয়ে ফেলেছে, ডেটে সে আসে নাই, তখন তার নামে কিন্তু অটোমেটিক ইন অ্যাবসেন্সিয়া যে ডিপোর্টেশন অর্ডার হয়ে যাচ্ছে। এটা আবার 30 ডেজের ভিতরে সে আপিল না করলে এটা কিন্তু বলবৎ থাকে। তো এই ক্ষেত্রে ওরা কিন্তু ফার্স্ট প্রায়োরিটিতে পড়বে তাদেরকে কীভাবে বের করা যাবে। এবং অনেকে যারা এর মধ্যে যারা আবার ক্রিমিনাল অফেন্সে জড়িত আছে, তার নামে হয়তো ওয়ারেন্ট আছে, অথবা আমাদের প্রশাসনে এই প্রশাসনে যেরকম অনেকগুলো চেক আপ করা হয় না, রিলিজ করা হয়েছে, এগুলো ধরবে আগে। কিন্তু আমি সবসময় বলি, যাদের কোনো কেস কোর্টে পেন্ডিং আছে, অথবা আপনাদের কোনো ইমিগ্রেশন ইউএসসিআইএস অফিসে পেন্ডিং আছে, তাদের ভয়ের কোনো কারণ নাই। তারা অ্যাজ ইজ যেরকম চলতেছে এরকমই চলবে। হ্যাঁ, যদি কারো ডিপোর্ট হয়ে থাকে, আপিল না করেন অথবা আপিল ডিনাই হয়, সার্কিট কোর্ট আপিল না করেন বা মোশন টু স্টে করতে না পারেন, দেন আপনার ভয়ের বিষয়। একটা অনেক ক্ষেত্রে আমি বিভিন্ন দেশে যখন ট্রাভেল করি, যে ইংল্যান্ডের কথাই ধরেন না কেন, যদি কেউ ট্যুরিস্ট ভিসায় যায়, ওইখানে যে আপনি 10 দিনের স্টে দেয়, যদি বলে অ্যাড্রেস দেওয়া থাকে, 11 দিনের তারা কিন্তু বাসায় নক করবে যে মিস্টার ইসলাম কোথায়। সো আমেরিকায় কিন্তু এই জিনিসটা আগে হতো না। এই ভয়টা, ট্রাম্প মানে একটা আতঙ্ক। সো তাকে দিয়ে কিন্তু আমরা 8 বছর 10 বছর তার কথা শুনে শুনে মানুষ বড় হচ্ছে। সো এই কথাটা এমন না যে সবার ক্ষেত্রে হবে, 10টার মধ্যে 5টা হয়তো হতে পারে। আপনি এক্সপায়ার্ড ভিসা নিয়ে থাকলে হয়তো আপনাকে খুঁজতে পারে, বা আপনাকে তখন এনটিএ ইস্যু করতে পারে, অথবা জেলে নিয়ে যেতে পারে। এটা কিন্তু বিধান আছে, ডিটেনশন নিয়ে যেতে পারে, এবং তাদের অধিকার আছে। তারা কিন্তু চাইলে একজন জাজের অনুমতি নিতে পারে, জাজের দেখা করার তারা সুযোগ চাইতে পারে, বন্ড হিয়ারিং করতে পারে, যাদের ইচ্ছা দেবে কি না দেবে। কিন্তু আপনারা জানেন ইমিগ্রেশন জাজগুলো ডিপার্টমেন্ট অফ জাস্টিস আন্ডারে এবং হোমল্যান্ড সিকিউরিটি, তারা কিন্তু অ্যাজ এ হোমল্যান্ড সিকিউরিটি অফিসারই মনে করতে পারেন, তারা অ্যাডভাইজার বলা হয় তাদেরকে। সো ডিপেন্ড করে সরকার কী ধরনের মানে নোট মেমো দেওয়া থাকে, ওইটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। তাহলে আপনি যে কথা বললেন যে এটা একটা চলমান প্রক্রিয়া, তাই না? যে এই যে যাদের বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার আছে, অথবা বড় ধরনের আইনের ব্যত্যয় ঘটিয়েছে, মানে অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছে, এই ধরনের মানুষ যারা আছে তাদের ক্ষেত্রে ভয়ের। আমি কিন্তু আপনার অনুষ্ঠানে অনেকবার কথা বলেছি, ক্রাইম ক্লাসিফিকেশন অফ ক্রাইম। কেউ যদি এই দেশে কোনো গ্রিন কার্ড ধারীও, আপনি শুধু ফরগেট অ্যাবাউট যারা কাগজপত্র না, যদি গ্রিন কার্ড ধারীও কেউ যদি এই দেশে ফেলনিতে যদি কনভিক্টেড হয়ে থাকে এবং তার শাস্তি 365 দিনের বেশি হয়, অথবা ডোমেস্টিক ভায়োলেন্সের গিলটি প্লি করে মিসডিমিনার, সে কিন্তু ম্যান্ডেটরি ডিপোর্টেশন, প্রেসিডেন্ট তাকে আটকে রাখার ক্ষমতা নেই আনলেস দে হ্যাভ এ স্পেশাল গ্রাউন্ড। সো এটা কিন্তু চলমান প্রক্রিয়া, আগেও আছে এখন আছে। ট্রাম্প কিন্তু কোনো ধরনের আইন পরিবর্তন করারই প্রয়োজন নাই। কোনো আইন পরিবর্তন না করেও এইটা শুধু এনফোর্স করলেই
সে কিন্তু অনেক অনেক এই তার 4 বছর সময় লাগবে এইগুলা ঠিক করতে। তাহলে এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে যেগুলো আপনি বললেন, আমরা ধরে নিলাম বড় ধরনের অপরাধের কথা বাদই দিলাম, শুধুমাত্র এই অবৈধ অভিবাসী যারা আছে, তো এটা তো চলমান প্রক্রিয়া হিসেবে আমি যে হিসাবটা আপনাকে দিলাম যে প্রেসিডেন্ট এর আগে ওবামা যে পরিমাণ দিয়েছে 29 লাখ, পরবর্তী টার্মে 19 লাখ, এবং বর্তমানে বলছেন, হ্যাঁ আমি ডাটা দেখে বলছি, এবং এই বাইডেন প্রশাসন 14,90,000 পর্যন্ত, উনিও দিচ্ছেন 15,000। তাহলে ওনারও তো এই কাজগুলো করে গেছে, কিন্তু এইটা নিয়ে তো মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হয়নি, তাহলে এখন কেন হচ্ছে? ট্রাম্প মানে আতঙ্ক, এটাই বলতেছি যে যার বাটে যখন পড়ে সবাই যে 10টা বিয়ের কেসগুলো আমরা খুব ইজিলি করি, কিন্তু যারা আমেরিকা যাদেরকে সন্দেহ করে তারা আসলে সন্দেহ করার মতো, এগুলা কিন্তু অনেকের কিন্তু গ্রিন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। এটা এই সরকার আমলে কিন্তু, এটা কিন্তু ট্রাম্প না, এখন হচ্ছে ওবামার প্রশাসন এখন চলতেছে, বাইডেন প্রশাসন আমলে কিন্তু অনেক গ্রিন কার্ড বাতিল হচ্ছে। বাতিল হচ্ছে কেন? কারণ তারা বিয়ের সময় ফ্রড করেছে। কারণ এমনও বিয়ে আমরা দেখছি যে আমাদের কাছে এগুলো পরে আসে, তারা হয়তো বিয়ে করেছে কাগজের জন্য বিয়ে করেছে, কিন্তু তারা ওই আগের ওয়াইফের সাথে একটা সমঝোতা থাকতেছে, আসা যাওয়া করে, আবার যাকে বিয়ে করে তার সাথে হয়তো কাগজপত্র ঠিক রাখে। যখন ইমিগ্রেশন যখন তাকে 2 বছর গ্রিন কার্ড দিয়ে দিল, পরে যখন ধরা পড়ে যে জিনিসটা রং, তারা ডাকে না ক্যান্সেল করে দিচ্ছে। এটা কিন্তু এই প্রশাসনে হচ্ছে। তো ভয়ের কিছু নেই, আমি সবসময় বলি ভয় করার কিছু নাই। আপনি যদি নো ক্রাইম নো ফেয়ার, আপনি যদি কোনো ক্রাইম করে না থাকেন, নো ভায়োলেশন নো ফেয়ার, আপনি কোনো ভায়োলেশন করেন না, আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই। আপনি আইন ভঙ্গ করেন নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনি 2 নাম ব্যবহার করেছেন, এমনও হচ্ছে বর্তমান প্রশাসনে, এমনকি ওবামা প্রশাসন আমার কাছে কেস আসছে যারা ধরেন ভিন্ন নামে ইউএস সিটিজেন হয়েছে, তারা ইউনাইটেড স্টেটস সিটিজেন, পাসপোর্ট ক্যারি করে, তখন সে এয়ারপোর্টে যখন আসার পরে তাকে দেখলো তার নামে আরেকটা নাম, মিস্টার ইসলাম ছিল, মিস্টার রহমান নামে তার পপ আপ করছে তার ডিপোর্টেশন। ওকে, তাকে কোর্টে তলব করেছে ফেডারেল ডিস্ট্রিক্ট করে, যেখানে তার সিটিজেন বাতিল হয়ে যাচ্ছে। কেন? কারণ প্রথমে সে ইনএডমিসিবল ছিল, সে কেসটা ওপেন করে নাই, রিওপেন না করে সে ভিন্ন নামে ভিন্নভাবে করছে। মিস্টার এক্সের নামে তো ডিপোর্টেশন চলে আসেই, ওই আনে তাকে পাসপোর্ট বাতিল করে দিচ্ছে, কারণ সে প্রথমে পাসপোর্ট যোগ্যই ছিল না। সো এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো, আপনারা যেনতেনভাবে ফাইল না করে যাই করেন না কেন, কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করবেন না। অসৎ উপায় অবলম্বন করলে যে কোনো সরকারের আমলে আজকে না হোক 10 বছর পরেও কিন্তু এগুলো আপনার বিপদ ডেকে আনতে পারে। এগুলো কিন্তু তামাদি হয় না। দিস ইজ এ ক্রাইম কখনো তামাদি হয় না, আপনারা জানেন, ইটস এ ফেডারেল ক্রাইম। আর ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন ইটস এ সিরিয়াস থিং। 99 ইয়ার্স ইনএডমিসিবল হয়ে যাবেন। সো বেটার যদি কেউ কিছু করার থাকে তারা সতর্ক থাকেন, যদি করেন নাই ফিউচারে জাস্ট ডু নট কমিট এনি ফ্রড। তাহলে এক্ষেত্রে আপনাকে আরেকটি যে বিষয়ে আমরা উচ্চারিত হচ্ছে সেটি হচ্ছে যে এলিয়েন এনিমিজ অ্যাক্ট 1798, এইটা ট্রাম্প বলছে যে এই অ্যাক্টের আওতায় আমি ডিপোর্টেশন করব বা অবৈধদের, এটা আসলে এই বিষয়টা কি? এগুলো আপনাকে বলে, এগুলো হচ্ছে তার পলিটিক্যাল স্ট্যান্ড যে করে গেছে, উইন করেছে ইলেকশনটা, তাকে সাধুবাদ জানাই। সে তার ক্ষেত্রে সে ঠিক আছে, 7টা সুইং স্টেটে সে ট্রাম্প উইন হয়েছে, উইচ ইজ ভেরি গুড। কিন্তু এগুলা আদৌ অসম্ভব, কারণ এগুলো হচ্ছে কথার কথা হয়তো তার মুখ ফুসকে চলে আসছে, কিন্তু এগুলা বাস্তবিক করতে কোনো ক্ষেত্রে না। কারণ হচ্ছে 1798, ইটস লাইক 300 years ago, 226 বছর আগে। এগুলা হচ্ছে কি এলিয়েন এনিমিজ অ্যাক্ট একটা করা হয়েছিল এই জন্য। আসলে আমাদের কমিউনিটিতে সবাইকে আতঙ্ক ছড়াচ্ছে কেন আমি জানি না। আতঙ্ক হওয়ার, যদি আপনি সঠিক থাকেন, আতঙ্কিত হওয়ার কিছু না। একজন ফোন করে বলে মঈন ভাই আমাদের গ্রিন কার্ড বাতিল করে দেবে। সো এটা কখন কে বলে? আমি সেই জন্য আমরা এই আলোচনাটা বারবার করছি যে কার গ্রিন কার্ড বাতিল, কার, এটা তো ট্রাম্পের ক্ষমতার বাইরে, কারো ক্ষমতা নেই। কোন সুপ্রিম কোর্ট, কংগ্রেস কেউ পারবে না গ্রিন কার্ড বাতিল। আপনি যদি বৈধ থাকেন, হ্যাঁ, আপনি যদি ইনএডমিসিবল হয়ে থাকেন, প্রথমে যদি ভুল করে এসে থাকেন, হয়তো আপনি আসছেন অবিবাহিত অবস্থায় আসছেন, আসলে বিয়ে করে বউ রেখে আসছেন, সো ইউ আর ইনএডমিসিবল ইন দ্য বিগিনিং। সো আপনারটা বাতিল হয়ে যেতে পারে, এমনি বাতিল হতে পারে, এটা ট্রাম্প লাগবে না, যে কোনো কেউ করতে পারে। আর বললাম না, এটা যতদিন পরেও সমস্যা নাই, আপনার এটা কিন্তু তামাদি হয় না। সো এলিয়েন এনিমিজ একটা হচ্ছে করা হয়েছিল এটা যার প্রিএম্বলটা এরকম, যে সাধারণত এরকম, যদি আপনি যেই দেশ থেকে আসছেন, ধরেন ইফ ইউ কেম ফ্রম সাউথ আফ্রিকার সাথে আমেরিকার যুদ্ধ লাগলো, তখন
যদি আপনি সাউথ আফ্রিকার পক্ষ ধরেন, আপনি কিন্তু শপথ নিয়েছেন যে আপনি আমেরিকার পক্ষে কাজ করবেন। ইউ ক্যান গো যে কোনো সময় যুদ্ধ, হ্যাঁ আমি ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নট ফর দ্য আদার কান্ট্রি। আমরা করে কি এখানে থাকার পরও জন্মস্থান ভুলি না, মনে হয় যে ওইটা আমার দেশ। নো, দিস ইজ নট ইউর কান্ট্রি এনিমোর। এরা আমেরিকা আপনার কান্ট্রি এখন। আমাদের সন্তানরা যেমন, আমরাও তেমন আমেরিকা, লয়াল টু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। প্লেজ অফ অ্যালিজিয়েন্স যখন করেন, আই প্লেজ অ্যালিজিয়েন্স টু দ্য ফ্ল্যাগ অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড টু দ্য রিপাবলিক ফর ইট স্ট্যান্ডস ওয়ান নেশন আন্ডার গড, ইন্ডিভিজুয়াল উইথ লিবার্টিজ এন্ড জাস্টিস ফর অল। ওই শপথটা বুঝে আপনি নিচ্ছেন, এটা কিন্তু আপনি কেউ চাপাই দিচ্ছে না, ফ্রিলি ভলান্টারি নিচ্ছেন। আপনার শপথ গ্রহণের পরে বলে কি আমার তো ওই দেশটা বলতে পারছে, ওই দেশের পতাকা নিয়ে চলে। ওইটা করা হয়েছিল এই জন্য, যদি কেউ এইরকম করে, যদি সেই শত্রুপক্ষ, তখন কিন্তু আপনার শত্রুপক্ষের পক্ষ হয়ে গেলেন, তখন এই আইনে তাদেরকে বের করে দেওয়া যাবে। এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটা করা হয়েছিল। সো ইট ইজ ডিফারেন্ট ইস্যু। তখন ইমিগ্রেশন আইন ছিল না, এইরকম ছিল না। এখন ইমিগ্রেশন আইন আছে, এখন জাস্টিস ডিপার্টমেন্ট ইজ ভেরি স্ট্রং। ওগুলা চিন্তা করো ভুল। তাহলে এই ক্ষেত্রে আপনার কাছে যদি কেউ প্যানিক করে থাকে, দিস ইজ কমপ্লিটলি রং। জাস্টিস ডিপার্টমেন্টে যে কথা বললেন, তাহলে আমরা যদি ধরেই নিচ্ছি যে উনি আপনি যেটা বললেন যে অনেক সময় স্টান্টবাজি করছে, এই স্টান্টবাজি করতে যে যদি এমন কিছু করে বসেন, সেটাকে আদালতের চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এমন কিছু হওয়ার তো প্রশ্নই আসে না। এখন যুদ্ধ তো লাগে না কারোর সাথে, আমরা তো কারোর সাথে যুদ্ধ নাই। এখন যদি রাশিয়ার সাথে যুদ্ধ লাগে কখনো, তো রাশিয়ার সিটিজেন, রাশিয়ার পক্ষ তাদেরকে অটোমেটিক ইউজ করতে পারবে। যদি তারা যদি কোনো সময় আমেরিকার বিপক্ষে হয়, ট্রিজন করে আমেরিকার বিপক্ষে আপনি গেলে, আপনাকে তো বলাই আছে যদি ন্যাচারালাইজ সিটিজেন, যদি কেউ দেশের বিপক্ষে, তাদের সিটিজেন বাতিল হতে পারে। এটা কিন্তু আইন, এটা কিন্তু ট্রাম্প বানাইবে না, দিস ইজ এক্সিস্টিং ল। সো ট্রাম্প মানে একটা প্যানিক দিয়ে রাখছে, আর মানুষজন ভয়ে যে মানে এখন মানে অফিসে আসলে মনে হচ্ছে কান্নাকাটি শুরু হয়ে যায়। ভাই আপনি তো আগেও এখানে ছিলেন, এই আইন তো এখনো আছে, তখনও আছে, আপনি কি জন্য মনে করছেন না আগে তোরও ভয় পায় নাই? সো যাদের নামে ধরেন ডিপোর্টেশন অর্ডার আছে, তারা একটু সতর্ক থাকা উচিত। কিন্তু যাদের নামে অর্ডার ডিপোর্টেশন নাই, তাদের ভয়ের কোনো কারণ নেই। এবং যারা ভুল করেন নাই বা দ্বৈত কোনো নাম ব্যবহার করেন নাই, আপনি একটা ক্রাইম আমাকে বলে রাখি, এগুলো কিন্তু বলতে এগুলো চলমান প্রক্রিয়া। মানুষ ট্রাম্প দিয়ে মানে প্যানিক হয়ে যাচ্ছে। এই চলমান প্রক্রিয়া হচ্ছে কি, আপনারা নিউ ইয়র্ক স্টেট বা বিভিন্ন স্টেটে ড্রাইভিং লাইসেন্স যদি দুইটা নাম কারো থাকে, তার ড্রাইভিং লাইসেন্স করতে যখন যায়, তখন ফিঙ্গারপ্রিন্ট দিলে চলে আসে, ওকে আপনি রানা আহমেদ, হ্যাঁ তাহলে মোহাম্মদ ইসলামকে আপনার ফিঙ্গারপ্রিন্ট চলে আসলে কিন্তু আপনি রানা আহমেদ আর ইসলামের ছবি আসছে, আপনার ছবি কিন্তু মোহাম্মদ ইসলাম। তো কোনটা রাখবো তুমি? একটা রাখো। ইটস এ মিসডিভিনার ক্রাইম। তখন আপনি একটা দুঃস্বীকার করবেন, করার পরে একটা ভায়োলেশন দিয়ে আপনাকে এটা হয়তো জেল দিতে পারে, না দিতে পারে, তখন ছেড়ে দিয়ে একটা নাম ইউজ করবে। কিন্তু ইমিগ্রেশনে গিয়ে থাকলে ডিফারেন্ট ক্রাইম, এটা কিন্তু তখন আর এই স্টেটের কোনো ক্ষমতা নাই। সো এই বিষয়গুলো আসলে ব্যাখ্যা, কিছু অসাধু লোকজন এমনভাবে প্যানিক করতেছে, মনে হয় যে কালকেই মনে হয় সবাই দেশ থেকে বের করে দেবে। নো, দিস ইজ ইয়োর কান্ট্রি, দিস ইজ ইয়োর রাইটস, ল অফ দ্য ল্যান্ড। ট্রাম্প চাইলে, আপনারা জানেন আমাদের 6 জন জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট এখন রিপাবলিকানের এবং 3 জন হচ্ছে ডেমোক্রেটের। তার মানে এই না যে জাস্টিসরা অন্ধ। তারা কয়েকটা ইস্যু ছাড়া, কয়েকটা ইস্যু বলতে যে ইস্যুগুলো হচ্ছে অ্যাবর্শন রাইটস, যেমন রবি ওয়েডস, তারা এটা ফান্ডামেন্টাল কিছু বিষয় আছে, তারা এগুলোতে খুব কঠোরপন্থী। এছাড়া আপনার জনগণের অধিকার নিয়ে তারা কিন্তু কোনো পক্ষপাতিত্ব করে না। আপনার এই ভয়ের কোনোই কারণ নাই, এবং এমন কিছুই হবে না। আমেরিকা হচ্ছে লিডার অফ দ্য ওয়ার্ল্ড, এমন কিছুই করবে না যেটা তার বংশ পরম্পরার জন্য দুর্ভোগ ভোগ করতে হয়। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিলাম কোনো কিছুই হচ্ছে না, তারপরও ইমিগ্রেশনে হচ্ছে আইন প্রয়োগ হলেই অনেকে চাকরির মধ্যে পড়ে যাবে। তো এটা তো তার রিস্ক নিয়েই আসছে। এটা মানে যে ট্রাম্প আসার ফলে এদের চাইলে বাইডেন সরকার করতে পারতো, কিন্তু আমরা ডেমোক্রেটরা যেহেতু ইমিগ্রান্টদের ফ্রেন্ড হিসেবে খ্যাত, এই জন্য আমরা বর্ডারটা এত উদারপন্থী ছিলাম, যে কারণে আমরা এবার ফেল করার কারণ হচ্ছে এত উদারপন্থী। তারা কিন্তু ভোট, আমি সব আজকে একজন সিনেটরের সাথে আমার 1-to-1 লাঞ্চের প্রোগ্রাম ছিল, লাঞ্চে কথা বলছি যে আমরা কী কারণে ফেল করলাম। এটা আত্মসমালোচনা। উই আর ফাইটিং ফর পিপুল হু ডাজন্ট হ্যাভ এ ভোট। আমরা মিলিয়নস অফ লোক বর্ডার, তারা কিন্তু আমাদের ভোটার না। তাদের পক্ষে আমরা সোচ্চার হচ্ছে কেন তাদেরকে আসতে দেওয়া হবে না, অমানবিক কার্যক্রম করা হবে। কিন্তু যে কারণে আমরা 7টা সিট আমরা ফিল করেছি। সো এখানে শিক্ষা নেওয়া হচ্ছে ডেমোক্রেটিক পার্টির মধ্যে অনেক রিফর্ম করতে হবে। এটা নিয়ে আমরা আজকে কথা বললাম। ডেমোক্রেটিক পার্টির মধ্যে ইস্যু নিয়ে রিফর্ম করতে হবে, প্রায়োরিটি করতে হবে, কোনটা প্রায়োরিটি আগে। ক্রাইমটা আমরা খুব ল ধরছিলাম, কিন্তু জনগণ কিন্তু
ক্রাইম রিডিউস চায়, জনগণ চায় শান্তিতে ঘুমাইতে চায়। ওইটা কিন্তু ডেমোক্রেট আমরা হয়তো ইগনোর করেছিলাম এই ইলেকশনে, যে আমরা ভাবছি যে আমাদের দেবেই, কিন্তু মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কার কাছে কোনটা প্রায়োরিটি আমাদের বুঝতে হবে। শুধু কি এই ক্ষেত্রেই আপনি মনে করছেন যুদ্ধটা কি একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে না মুসলমানদের ভোটটার ক্ষেত্রে? যুদ্ধ অনেক বড় ফ্যাক্টর, আমরা বুঝতে পারি না। যুদ্ধ অনেক বড় ফ্যাক্টর, বর্ডার সিকিউরিটি অনেক বড় ফ্যাক্টর, ক্রাইম একটা বড় ফ্যাক্টর, তারপর আমাদের যে পাবলিক বেনিফিটগুলো বড় একটা ফ্যাক্টর, হসপিটালে মানুষ যেতে পারতেছেন এটা বড় ফ্যাক্টর, দেখানো ইমিগ্রেন্ট স্টেটে হচ্ছে লক্ষ লক্ষ লোক আসছে, তখন সার্ভিস পাচ্ছে না লোকজন, এটা বড় একটা ফ্যাক্টর। ওইগুলো সব মিলে কিন্তু জনগণ অসন্তুষ্ট। সো এটা ডেমোক্রেট পার্টির বুঝতে হবে। এই যে বলে আজকে দুপুরে লাঞ্চে ছিলাম সিনেটরের সাথে, এইটাই কথা বলছে, আমাদের বুঝতে হবে সাম হাউ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি সাধারণ পাবলিকে কি চায়। সেটাই তো। তারপরেও আমরা যেহেতু আমরা জানি যে ট্রাম্প নির্বাচিত হয়েছেন, সরকার পরিচালনা করবেন, এবং আমরা জানি যে ইমিগ্রেশনে আপনি যেটা বললেন আগে একরকম ছিল, আস্তে 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 অনেক একটা সিস্টেমের মধ্যে আসছে, তারপরেও অনেক দুর্বলতা আছে। সেই দুর্বলতার কারণেই আমি প্রশ্নটি করি, দুর্বলতার কারণেই মানুষকে অনেক ভোগান্তিতে পড়তে হয়। যেমন আমরা আমাদের সবচেয়ে জনপ্রিয় যে ক্যাটাগরি F4 বা অন্যান্য ক্যাটাগরি, দীর্ঘদিন সময় লাগছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই ট্রাম্পের শাসন আমলে আমেরিকার এই ভিসা নীতিতে কোনো পরিবর্তন আসতে পারে? ধন্যবাদ। যদি একটা সেকশন থেকে যদি চাপ কমে যায়, আর একটা সেকশন তখন কাজ ইজিলি করতে পারবে। যদি সে যোগ্যবল নিয়োগ দেয়, যদি বেশি, সে যদি চায় অনেক জনবল নিয়োগ দিয়ে এগুলো এক্সপ্লয়েট করতে পারে, করা উচিত, আমি মনে করি করা উচিত। কারণ তখন বর্ডার যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমরাও চাই বর্ডার সিকিউর থাকবে। বর্ডার সিকিউর হলে পরে একটা হেডেক দিকে কমবে। তখন হচ্ছে কি, ওই যে স্টেট গভর্নমেন্ট যদি নতুন লোক নিয়োগ, যদি এমপ্লয়ি নিয়োগ দেয়, তখন তাড়াতাড়ি করা সম্ভব। অনেকেই বলছেন যে 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 বিষয়গুলো বর্ডার যদি কন্ট্রোল করতে চায়, সে আমরা ধরছি ওয়াল নির্মাণ করবেন বা আর্মি দিয়ে বা সেনাবাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে চান, সেটা তো একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, অনেক ব্যাপার। তো সেই ক্ষেত্রে $1 মিলিয়ন লোককে বহিষ্কার করতে গেলে তার $80 বিলিয়ন খরচ হবে। এই বাজেটটা দিবে কংগ্রেস, যদিও কংগ্রেস এখন রিপাবলিকানদের দখলে চলে যাচ্ছে, হয়তো তারাই দেবে, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। এই সমস্যাগুলো, আপনার প্রশ্নটা ছিল যে আসলে সে পারবে কিনা। সময় সাপেক্ষ ব্যাপার হলো, যদি আপনি একজনকে ধরেন মিস্টার এক্সের নামে তার ডিপোর্টেশন অর্ডার আছে, তাকে হয়তো ভোর 5টার সময় যে বাসায় নক করলো, মিস্টার এক্স তুমি বাসায়, সে হয়তো দরজা খুলে দিল, তাকে নিয়ে আসলো। এখন তার কোনো পাসপোর্ট নাই, তার যদি ট্রাভেল ডকুমেন্ট না থাকে, বললো সে ক্লেম করেছিল হয়তো কোনো সময় মেক্সিকো, আমি তাকে নেব না, তার ট্রাভেল ডকুমেন্ট নাই। মেক্সিকো হয়তো পাশের কান্ট্রি, তাকে তো সমুদ্রে ফেলে দেওয়া যাবে না। বাংলাদেশে যাচ্ছে, তার বাংলাদেশের পাসপোর্ট নাই, কই দিবে তাকে? প্লেন তো রিটার্ন ফয়েল তার প্লেন তার দেবে না, অনেকে পাসপোর্ট নাই, বার্থ সার্টিফিকেট কিছুই নাই। তো এক্ষেত্রে দীর্ঘসূত্রিতা তৈরি হবে এবং জেলগুলা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। কারণ একটা লোককে জেলে রাখতে গেলে আমেরিকার অনেক আগের হিসাবেই ছিল $60 লাগে একদিনে তার খরচ। সো এই ব্যয়টা কিন্তু সরকার বহন করতে হবে, ব্যয় সাপেক্ষ ব্যাপার। আর্মি যদি আপনি যদি ন্যাশনাল গার্ড নিয়োগ দেন, ওদের ডিপ্লয়মেন্ট করা ব্যয় সাপেক্ষ ব্যাপার। আর যেগুলা বলা হচ্ছে একটা আতঙ্ক তৈরি হবে, কিন্তু সবাই কিন্তু আতঙ্কের মধ্যে পড়বে না। কিন্তু যারা যারা এক্সাম্পলারি কিছু হবে, যে একজনের ধরবে, দেখবেন সারা কমিউনিটি সারা পড়ে গেছে যে ও মাই মিস্টার ইসলামকে ধরে ফেলেছে, কি হবে কিনা। আসলে কিন্তু ওই একজনই। আমরা আন্দোলন করব, ওবামার সময় আমরা আন্দোলন করেছি, ওবামা থাকতে আমরা কিন্তু আন্দোলন করে জেল থেকে বের করে নিয়ে আসছি। ওবামার ডেমোক্রেটিক কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমরা আন্দোলন করে একজন লোককে 42 দিনের মাথায় নিয়ে আসছিলাম, তাকে ছাড়বে না। তখন আইস আবার ডাইরেকশন দেওয়াতে ওকে ছাড়ে দেবো, আর 42 দিন পরে। সো ওবামা থাকা অবস্থা, এখন তো ট্রাম্প, ওইটা একটু কঠিন হবে। যাদের ডিপোর্টেশন আছে তারা একটু সতর্ক থাকা উচিত। এবং একদম অধিকার নিয়ে আমরা কাজ করি। আমাদের কথা হলো, যদি আপনার বিরুদ্ধে ডিপোর্টেশন না থাকে, আপনি দরজা না খুলতে বাধ্য না, কেউ আপনাকে ভয় দেখালে ভয় পাইতে বাধ্য না। সো আপনারও কিছু অধিকার আছে, কিন্তু অনেক সময় দেখা যায় অধিকারগুলো খর্ব হয়। এগুলো নিয়ে সিভিল রাইটস যারা কাজ করি, আমরা সংগঠনের রিপ্রেজেন্ট করি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে, এগুলো আমরা কথা বলি। আমরা হয়তো অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলবো বা জাস্টিস ডিপার্টমেন্টে যাবো। সেটাই তো। আরও আপনার কাছে অনেক প্রশ্ন আছে, তবে অনেকক্ষণ ধরে আমাদের কয়েকজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তাদের একটু টেলিফোনটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম আহমেদ ভাই, আমি ব্রাজিল হয়ে আসছি। তো আমার কি কেস মারতে হবে ভাই আমাকে? আমি তো খুব
সাফার করতেছি। কোনো প্রশ্ন আছে আপনার? ধন্যবাদ। আমি বলবো আপনি এই টেলিভিশনে কথা না বলে আপনি যে কোনো একজন অ্যাটর্নি আপনার পছন্দ মতো কোনো অ্যাটর্নি এট লয়ের সাথে যে দেখা করেন, আমরা যারা অ্যাটর্নি এট ল তাদের সাথে দেখা করেন, তারা আপনাকে একটা সঠিক আপনার স্টোরিটা শোনার পরে আপনাকে সঠিক পরামর্শ দেওয়া হবে। যে যারা ইমিগ্রেশন কাজ করে সব যে কোনো আপনাকে পারবে। আপনি যে কোনো একজন অ্যাটর্নির সাথে কথা বলেন, আপনার ডকুমেন্ট নিয়ে অথবা সরাসরি গিয়ে কথা বলেন। ভেরি সেন্সিটিভ ইস্যু, এগুলা ডিসকাস কারোর সাথে এইভাবে করা উচিত না আপনার। অনেক ধন্যবাদ জনাব আহমেদ। আসলে বুঝতেই পারছেন যে এটা একটা মিডিয়া, এখানে লক্ষ লক্ষ মানুষ লাগবেই। যেহেতু আপনি বর্ডার দিয়ে আসছেন, আপনার কেস কোর্টে, এবং কোর্টে আপনাকে লয়ার ছাড়া আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবে না। এবং লয়ার যখন লাগবে, আপনি ফ্রি লয়ার, আপনাকে তখন একটা লিস্ট তারা দিয়ে দেয় কয়েকটা সংগঠনের, তারা কিন্তু আবার অ্যাভেলেবল না। আপনি চাইলে তারা আপনাকে দেখা করতে পারবে না, অনেক লম্বা ডেট দেবে। সো যদি মনে করেন আপনার কাছে আর্থিক সচ্ছলতা না থাকে, ওদেরটা অপেক্ষা করেন। আর যদি সামান্য কিছু টাকা ব্যবস্থা একটু কথা বলতে পারেন, একজনের সাথে সরাসরি গিয়ে আপনি কথা বলেন, সো আপনার স্টোরিটা শোনার পরে সে একটা অ্যাডভাইস দেবে আপনাকে। অনেক ধন্যবাদ জনাব আহমেদ। আপনার জন্য আসলে একজন ভালো অ্যাটর্নি দরকার। আপনি তার সঙ্গে আলোচনা করে, আপনার যেহেতু সমস্যাটি অনেক বড় এবং সেন্সিটিভ, তার সাথে ওনাদের সঙ্গে আলোচনা করলে আপনি আপনার এই সমস্যার পথ বা সমাধান পাবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের আরও প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে, আমারও অনেক প্রশ্ন আছে অ্যাটর্নির কাছে, সেগুলো করব। তবে নেব একটি ছোট্ট বিরতি। বিরতির পরে এসে আমরা এই কথাগুলো শুনবো। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য। এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। তো জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনার কাছে আমার যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে অনেকেই, যেটা আপনিও বলছেন, যদিও ভয়ের কোনো কারণ নেই, কিন্তু তারপরেও মানুষ ভুল করলে ভয়ের কারণ আছে। আমি ভয়ের কারণ ভেবে না, যদি আপনি কোনো অন্যায় করে থাকেন ভয়ের কারণ আছে, অন্যায় না করলে ভয়ের কোনো কারণ নেই। সেটি তো শুধু আমরা ভয় দিয়েই কথা বলছি। আমরা এর মধ্যে বোধহয় একটু সুবাতাস বা সুখবর হয়তো বলতে পারি, যেহেতু আপনি একজন অ্যাটর্নি এবং বিশেষজ্ঞ এই ক্ষেত্রে। যে আমরা শুনেছি যে এই সময়ে, যদিও আগেও ছিল, কিন্তু এইবারে আমরা যতদূর শুনেছি যে স্টুডেন্ট ভিসা, তারপরে ভিজিট ভিসা, এটা সংখ্যা নাকি অনেক বাড়বে, এরকম একটি সুখবর আমরা জানতে পাচ্ছি। আপনার কাছে এই ধরনের কি খবর আছে? ধন্যবাদ। এটা এখনো মানে প্রেডিক্ট করা খুব কঠিন, কারণ হচ্ছে আমাদের অভিজ্ঞতা বলে যারাই এই দেশে আসে আর যায় না। কারণ হচ্ছে 100% লোকের মধ্যে আমরা যাকেই বিশ্বাস করে চলে যাবে, যে ভাবে সে হয়তো থাকবে না, সে এসে থেকে যায়। সো 90% লোক এদেশে সম্ভব থেকে যাচ্ছে। তো এই কারণে হয়তো এটার পার্সপেক্টিভ চেঞ্জ হতে পারে। স্টুডেন্ট ভিসা তো অনেক, আমরা যে বাইডেনের সময় অনেক স্টুডেন্ট ভিসা পেয়েছে, বাংলাদেশ থেকে 13,000-এর উপরে অনেক আসছে, কিন্তু অনেকে এর মধ্যে অনেকে কিন্তু অবৈধ হয়ে গেছে, অনেকে কিন্তু অন্য ক্যাটাগরি চলে গেছে, ক্যাটাগরি চলে যাচ্ছে, অনেকে কিন্তু অবৈধ হয়ে গেছে, কারণ তারা লেখাপড়া করার মতো, তারা শুধু আসার জন্যই ভিসাটা নিয়েছিল, পড়াশোনা করছে না। সো ওই বিষয়গুলো যদি স্ট্যাটিস্টিক্স দেখার পরে বোঝা যাবে যে যদি দেশে সামাল দিতে পারে, তখন তো বাইরের থেকে স্টুডেন্ট ভিসা তারা নিয়ে আসতে পারে। কারণ এক্ষেত্রে তো অর্থনীতিতে একটা বড় ধরনের ভূমিকা রাখছে স্টুডেন্টরা। কারণ একটা স্টুডেন্ট তার টিউশন ফি, তার থাকা খাওয়ার জন্য তো প্রচুর অর্থ এখানে ব্যয় করতে হচ্ছে। দুঃখজনক টাকা কিন্তু আসছে না খুব একটা, যেই পরিমাণ আসার কত ওই পরিমাণ প্রথম সেমিস্টারের পরে সবাই ল্যাপস হয়ে যাচ্ছে। এই কারণে জিনিসগুলো, ইউনিভার্সিটিগুলোও কিন্তু এখন অনেক ইউনিভার্সিটি ভিসা দেওয়ার পরে তারা প্রথম সেমিস্টার টাকা পায়, তাদের এটা লাভ। স্টুডেন্টরা পড়ে না, এখানে না পড়ে টাকাটা দিয়ে সে উন্নত হয়ে চলে যাচ্ছে। সো এই ক্ষেত্রে এগুলো কিন্তু স্ক্রুটিনি করবে। ট্রাম্প যে সব ভালো সব খারাপ করবে এটা না, সে কিন্তু অনিয়মটার বিরুদ্ধে ধরবে। যে আপনি শুধু স্টুডেন্ট একটা ইউনিভার্সিটি খুলে বসলেন, স্টুডেন্ট নিয়ে আসলেন, তারপর চলে গেল, তারা প্যাটার্ন যখন দেখবে যে তোমার এখানে কেউই থাকে না, তুমি শুধু প্রথমটা সেমিস্টারে ফি নিচ্ছ আর সবাই চলে যাচ্ছে, হোয়াট দ্য হেল গোয়িং অন। সো এগুলো স্ক্রুটিনি করা হবে, করলে দেখা যাবে যে আসলে তখন তারা যদি রিয়েল স্টুডেন্ট হয় তাদেরকে এনকারেজ করবে, তারা রিয়েলদেরকে এনকারেজ করবে। ইটস ট্রু। তাহলে সেক্ষেত্রে একই অবস্থা তো আমরা যদি বলি, যারা ভিজিট ভিসায় আসছে তারা তো একটা পরিবার নিয়ে যদি আসে,
অন্তত $20,000 খরচ করে যায়, তাহলে আমেরিকার অর্থনীতিতে তো একটা বড় ধরনের ভূমিকা এই ভিজিটররাও রাখছে, তাহলে সেটাও কি বাড়ানো সম্ভব? ভিজিটর রাখছে, রিয়েল ভিজিটর তো অবশ্যই রাখছে, কিন্তু অনেকে তো রিয়েল না, এটাই প্রবলেম হচ্ছে। এই জন্যই তো সে খেপা যে আমাদের লোক, আমাদের ইমিগ্রেন্ট লোকজন কিন্তু খুব একটা যে সুখে তা না, তারাই সেখানে ভিজিটর আসছে, খরচ করলে এভরিওয়ান ওয়েলকামস দ্য ট্যুরিজম। ট্যুরিজম থাকতো, আমরা যেমন অন্য দেশে যাই, থাকি, ঘুরে চলে আসি, আমরা থাকি না, অবৈধ থাকি না, কিন্তু এই দেশে যেটা আমাদের এই দেশের অপরচুনিটির জন্য অনেকে যেতে চায় না, এটা স্বাভাবিক, এটা আমরা হইলো সবাই, আমরা অনেকেই জানি এটা এগুলো করে। কিন্তু এই জিনিসটা অস্বাভাবিক হওয়াতে, পাবলিক বেনিফিট নেওয়াতে এইগুলার অনেক কাহিনী আসছে। কারণ এগুলো কিন্তু একদিনের ফসল না, যে আপনি আমেরিকা আসার পরেই তারা যে ভিজিট ভিসা আসার পর তারা গরিব হয়ে যায়, তারা তখন পাবলিক অ্যাসিস্ট্যান্স নিচ্ছে, তারা তখন হেলথ কেয়ার নিচ্ছে। হয়তো আপনি হেলথ কেয়ার নিতে গেলে আপনার একজনের হেলথ কেয়ারের পিছনে হয়তো আপনার $100 করে, একটা হার্টের রুগী সার্জারি করলো এখানে বিনা পয়সা, তার আপনি যদি ইন্স্যুরেন্স দেওয়া করেন, ইট উইল কস্ট ইউ $100,000 বিল আসবে, হয়তো পরে কম নেবে, কিন্তু $100,000 বিলটা করবে তারা। এটা বিলটা কারে করবে? এটা কিন্তু জনগণের ট্যাক্স পেয়ার টাকা। এই কারণে এইগুলা ইস্যু নিয়ে ট্রাম্প কিন্তু এইবার জনগণকে হৃদয় জয় করতে সক্ষম হয়, যেটা আমরা যেতে পারি না। আমরা এগুলোর পক্ষে বলি, কিন্তু এইগুলার বিপক্ষে বলাতে সাধারণ জনগণ যারা ট্যাক্স পেয়ার, তারা কিন্তু তার পক্ষে চলে গেছে। আমাদের ভাবতে হবে আমাদেরকে, আমরা যাদের পক্ষে কাজ, তারা কিন্তু ভোটার না, আর সে যাদের পক্ষে কাজ কথাগুলো বলছে তারা ভোটার, যেই কারণে 7টা স্টেটে আমরা লস্ট করছি। আচ্ছা, এক্ষেত্রে আরেকটি বিষয়, যেহেতু আপনি অনিয়মের কথাই বলছেন, অনেক ক্ষেত্রে আমরা দেখছি যারা এই ধরনের ধরেন একটু অনিয়ম করে বা অবৈধভাবে আছে, তারা, প্রশ্নটি আমি করব, তবে একজন দর্শক আছেন, তা ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম আহমেদ। আমি আর একটা প্রশ্ন চাইলাম বিষয়ক। জি। আচ্ছা, অ্যাটর্নি মঈন চৌধুরীর কাছে প্রশ্ন। এটা মানে আমি জানতে চাচ্ছিলাম, যেমন গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন যদি তারা মিথ্যা বলে এই দেশে পলিটিক্যাল আশ্রয় নিতে চায়, তারা কি পাবে? আর ওরা তো মঈন চৌধুরীর কাছে যদি যায়, উনি কি ওদের কেস নেবেন? কারণ ওরা তো চিকন হত্যাকারী, ওদের কেসটা কি উনি হ্যান্ডেল করবেন কিনা? যদিও আমার মনে হয় উনি আওয়ামী সম্পৃক্ততার লোক, তারপরে বললাম আর কি। শুনেন, আপনার ধন্যবাদ। ডাক্তার, অ্যাটর্নি এট ল, ইউএস সুপ্রিম কোর্ট বারের মেম্বার। যদি কেউ নিরপরাধ হয় এবং তার যদি দেশে যে কোনো দেশে যদি অত্যাচারের সম্মুখীন হয় বা অত্যাচার ভয় ভীতি থাকে, অবশ্যই সে আমেরিকা তাকে আশ্রয় দেবে। সে যদি গণহত্যাকারীর প্রমাণ হয়, অবশ্যই সে পাবে না, কিন্তু তার যে অধিকার আছে ফাইল করার, এবং সরকার এটা তদন্ত করবে। কিন্তু এজ এ লয়ার আমাদের কাছে কেউ যে এসে বলে যে আমি বাংলাদেশের ভিকটিম, আমরা তার পক্ষে কেস করবো, যেহেতু আমরা তো ঘটনা চাই না, আমরা তাকে বিশ্বাস করি। এখন আপনি যদি আমরা কথা হলে আমরা জানি না কে কি করেছে, আমাদের কাছে স্টোরি সে বলবো, আমরা বিশ্বাস করি। আপনি মিথ্যা বলে এটা আপনার বিষয়, আমরা কাউকে মিথ্যা বলতে বলি না। তাছাড়া একজন ডাক্তার, আবার একটা আপনারা ক্লিয়ার করে রাখি, আমেরিকার বাইরে কথাগুলো প্রসঙ্গে চলে আসে, আমি যখন পাবলিক স্পিকিং করি এগুলো বলি যে বাংলাদেশের ক্ষেত্রে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে মনে করে লয়ারকে বলে লায়ার, কিন্তু আমেরিকাতে লয়ারটাকে লায়ার বলে না। কেননা হচ্ছে আমরা এখানে সবসময় উইল টেল দ্য ট্রুথ। আমরা বলি আপনি কথা বলবেন না, বললে আপনার এগিয়ে যেতে পারে, আপনি চুপ থাকেন, অপর পক্ষ এটা প্রমাণ করবে। সন্দেহিত ক্রিমিনাল কেসে অপর পক্ষ যদি সরকার সন্দেহিত প্রমাণ করতে পারে তবে আপনি দোষী, কিন্তু সন্দেহিত প্রমাণ করতে না পারলে আপনি নির্দোষ। সেক্ষেত্রে আমরা বলি আপনি চুপ থাকেন, আপনি কথা বলবেন। 5th অ্যামেন্ডমেন্ট, আমার ছেলে সবসময় যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ 5th অ্যামেন্ডমেন্ট, ও আঙ্গুল মুখে ধরবে, 5টা আঙ্গুল দিয়ে দিস ইজ 5 ফিঙ্গার, এবং মুখ ধরবে যে 5টা আঙ্গুল দিয়ে আপনি মুখটা চাপে রাখছেন। 5th অ্যামেন্ডমেন্ট না, 1 নম্বর অ্যামেন্ডমেন্ট হচ্ছে ইউ হ্যাভ রাইট টু রিমেইন সাইলেন্ট। কেউ আপনাকে জোর করতে পারবে না, অপরাধ অন্যায় করতে হবে, আপনাকে টর্চার করতে হবে বলার জন্য, যে ইউ ক্যান কিপ ইউর মাউথ শাট। যে 5th অ্যামেন্ডমেন্ট। আমাদের আরো ফোন আছে, আমরা টেলিফোনে, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমার নাম হচ্ছে জাহিদ হাসান। জি। আমার আগস্টের 30 তারিখে আমার ইন্ডিভিজুয়াল হিয়ারিং গেছে, যেটাকে আমরা ফাইনাল হিয়ারিং বলি। তো ওই সময়টাতে আমার আগেই আমার ইন্টারভিউ শেষ হয়ে গেছিল জানুয়ারিতে, পরে সেটা আমার নেক্সট ডেট ছিল। তো তারপর থেকে এখন পর্যন্ত আমার ইন্টারভিউর কোনো রেজাল্ট আসে নাই এখন পর্যন্ত।
আমার যে জজ ছিল উনি বলছিল এটা জানাবে 1 মাসের মধ্যে, কিন্তু এখন প্রায় 2 মাসের উপরে হয়েছে, কিন্তু এখনো আমার কোনো ইন্টারভিউ রেজাল্ট আমি পাইনি। এখন আমি এই ব্যাপারে কি আপনি কি করতে পারেন? আপনার কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। আপনার অবশ্যই একজন অ্যাটর্নি আছে, অ্যাটর্নি ছাড়া আপনার ইন্টারভিউ হয় না, আপনার হিয়ারিং, ইন্ডিভিজুয়াল হিয়ারিং ট্রায়ালটা হয় নাই। সো আপনি আপনার অ্যাটর্নির কাছে যাবেন, গিয়ে কথা বলুন, সে আপনাকে অ্যাডভাইস দেবে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার অ্যাটর্নির সঙ্গে আলাপ করে আপনার এই বিষয়টি সমাধান করুন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াইসলাম। আমি মোহাম্মদ খান বলছি। জি হ্যাঁ স্যার, আমার প্রশ্ন হচ্ছে এমন স্যারের কাছে, আমি 2023 ফেব্রুয়ারিতে এসএলএম গ্রান্ট, জি তো আমার এসএলএমটা গ্রান্ট হচ্ছে আপনার 2023 ফেব্রুয়ারিতে। আমি জি। গ্রিন কার্ড পেন্ডিং অ্যাপ্লাই করছি আপনার 15 মাস উপরে, বাট আমার পারমিটটা ডিনাই হয়েছে, এখন আমার করণীয় কি? আপনি ধন্যবাদ। আপনি ডিনাই হলে আপনার ডিনাইলের ডিসিশনের মধ্যে কারণ লেখা থাকবে, কারণটা আপনি পড়বেন, দেন আপনি ওই অনুযায়ী আপনি আপিল করবেন অথবা নতুন করে ফাইল করবেন। অনেক ধন্যবাদ জনাব খান আপনার প্রশ্নের জন্য। তো লাস্ট যে প্রশ্নটি আপনার কাছে আমি করতে চাচ্ছিলাম যে Yes, sir. অনেকেই এই যারা এমনিতেই যারা একটু অবৈধভাবে আসে তারা দুর্বল থাকে বিভিন্ন দিক থেকে। অবৈধভাবে আসাটা অন্যায় নয়, সেটাই বলছি। যদি file pending কিন্তু থাকে, এটা আমার কাছে he is good এসছে, to go. আমার কাছে এসছে, আমি সুযোগটা নিয়ে তাকে ক্যাশে কাজ করাচ্ছি এবং পয়সা কম দিচ্ছে। এই যে ক্যাশে কাজ করাচ্ছি, এই ক্ষেত্রে কি সমস্যা হতে পারে এই প্রশাসনের কাছে? ধন্যবাদ। এই প্রশাসনের কাছে অনেক বিষয় আছে, স্টেট ল, ফেডারেল ল। এখন আপনি লেবার ডিপার্টমেন্ট একটা আর ফেডারেল ল একটা, যদি ইমিগ্রেশন এনফোর্স করে এটার প্রবলেম হতে, কিন্তু এত জনবল ইমিগ্রেশনের নাই, এবং আপনার কাছে কেউ ভলান্টিয়ার করতেই পারে, ভলান্টিয়ারি করতে পারে, আপনার কাছে আসতে পারে, কিন্তু আপনি তাকে হয়তো অফিসিয়ালি করছেন না। কিন্তু ডিপেন্ড করে সরকার কিভাবে এটাকে মেমো জারি করে, এটার উপর ডিপেন্ড করে। কারণ আইন কিন্তু এক্সিস্ট, ল এক্সিস্ট, কিন্তু প্রয়োগটা না হওয়াতে মানুষজন মনে করছিল এভরিথিং ইজ গুড, এখানে ডিপোর্ট হলে যেতে হয় না। কিন্তু এখন যেটা হচ্ছে, ট্রাম্প আসাতে ভয়টা তৈরি হয়ে গেছে, আগে ভয়টা ছিল না। অনেকে দেখবেন আপনি হয়তো ডিপোর্টেশন নিয়ে এসে অনেক কিছু করতেছে, এখন সে ভাবতেছে যে আমি কি গাড়িতে উঠবো কি উঠবো না। কিন্তু এই আইনটা কিন্তু আগেও ছিল, এখনও আছে। সো এটা কিন্তু তার বুঝার ভুল। সো এক্ষেত্রে আতঙ্কিত আর কিছু নাই। অনেককে আমি বলবো, যদি এরকম হয়ে থাকে, ইউ বেটার থিঙ্ক টুয়াইস। কিন্তু আপনি অনেক কিছু আরো বলবো, সবাই ক্রাইম করেন না, একটার থেকে একটা লিড করে। আপনি যদি অন্য স্টেটে ড্রাইভ করতে যান, দেখেন আপনি যদি ইন্টারস্টেট ড্রাইভ করলেন, একটা রং করলেন, তার পুলিশ আপনাকে নক করবে। নক করার পরে সব স্টেট নিউ ইয়র্কের মতো স্টেট না যে পুলিশ আপনাকে অ্যারেস্ট করার পরে আইসে জানাবে না, স্যাংচুয়ারি সিটি না। সো যেই ক্ষেত্রে আপনার অন্যান্য স্টেটে যদি ড্রাইভ করেন, ড্রাইভ করতে নক করার পরে আপনি যদি দেখা যায় ড্রাইভিং লাইসেন্সের সমস্যা, এজ এ ল হচ্ছে 4th অ্যামেন্ডমেন্ট হচ্ছে ইলিগাল সার্চ অ্যান্ড সিজার। আর যদি আপনি কোনো অন্যায় না করেন, কেউ যদি ল এনফোর্সমেন্ট সন্দেহ না করলে আপনাকে ইলিগাল সার্চ করতে পারবে না, এটা ল। সো অনেকে আপনি একটা ভুল যখন করবেন, তখন কিন্তু সন্দেহটা আপনি তৈরি করলেন যে আমাকে সার্চ করো, তখন সার্চ করার পরে 1টার থেকে 10টা চলে আসবে। সো এক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন, ডু নট ভায়োলেট এনি রুলস অর এনি ল। অনেক ধন্যবাদ জনাব মঈন আর একটা চৌধুরী। জিনিস বলতে চাই, যদি কেউ অ্যাক্সিডেন্ট বা মেডিকেল ম্যালপ্র্যাকটিসের শিকার হন, আপনি ক্রাইম ভিকটিম হন, এটার জন্য আপনি বসে থাকবেন না আমার তো কাগজ নাই, আমাকে কে কি করবেন। নো, ইউ হ্যাভ অল রাইটস, যে আপনি ক্ষতিপূরণ পাওয়ার অধিকার আপনার আছে। আছে। অনেক ধন্যবাদ জনাব মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার এই ব্যস্ততা উপেক্ষা করে, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং আজকে যে বিষয়টি নিয়ে প্রায়শই আমরা আলোচনা করছি এবং মানুষ তারপরও ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আছে, এবং আপনি নিজেও বললেন যে আপনার অফিসে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েছে, টেলিফোনে করেছে, তারা ভয় হচ্ছে। সুতরাং আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আপনি পরিষ্কার করে দিলেন যে আসলে ভয় পাওয়ার কিছু নেই, শুধুমাত্র অবৈধ হলেই যে ভয় পেতে হবে, কোনো অন্যায় যদি না করে থাকে তার ভয়ের কোনো কারণ নেই। সত্যি যেহেতু আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আপনাকে আবারও ধন্যবাদ এবং সুন্দর আলোচনা করার জন্য আপনার প্রতি হৃদ্য এবং প্রাণিত। আপনাকে ধন্যবাদ সুন্দর উপস্থাপন করার জন্য ভাই। সুপ্রিয় দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি বেশ কয়েকদিন ধরেই একই বিষয় নিয়ে প্রায় কথা বলছি, কিন্তু এই কথা বলার পেছনে কারণ আছে। আপনারা নিজেই জানলেন যে আজকের অতিথি
তিনি একজন ইমিগ্রেশন বিশেষজ্ঞ, সুতরাং তার কাছে আজকেও প্রচুর লোক এসেছে, যেমন ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েছে, তেমনি টেলিফোনেও তাকে বহু লোক জিজ্ঞাসা করেছে, ভয়ের কথা জানিয়েছে। আসলে ভয়ের কিছুই নেই, অন্যায় না করলে কোনো ভয়ের কোনো কারণ নেই। আশা করি আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিষয়টি আরও পরিষ্কার হয়ে গেছে এবং এই ভয়ের যে সিংহদুয়ার সেটা আমরা ভেঙে দিয়ে নতুন আলো আপনাদেরকে আমরা দেখাতে পেরেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।